আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু বিজ্ঞান পাঠশালা। আজকে কথা বলতে চাই এসএসসি কেমিস্ট্রি বইটার অর্থাৎ ক্লাস 9 এবং ক্লাস 10-এর রসায়ন বইয়ের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো এই রাসায়নিক বন্ধন নিয়ে মানে এই অধ্যায়টাতে যে কি পরিমাণ বেসিক রয়েছে, সেই বেসিকটার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। তো বরাবরের মতো আজকে আমি কি করেছি, ইম্পর্টেন্ট টপিকস মানে এখানে 12টা ইম্পর্টেন্ট টপিকস আইডেন্টিফাই করে রেখেছি। তো প্রথমে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি যোজ্যতা ইলেকট্রন, এরপর পড়তে হবে যোজনী, দেন যৌগমূলক, এরপর রয়েছে যৌগের সংকেত, অষ্টক ও দ্বৈর নিয়ম। তারপর রয়েছে মানে এই চ্যাপ্টারকে বেস করে যে 3টা বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, রয়েছে সমযোজী ও যৌগের আকৃতি, আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। এবার জানতে হবে ইম্পর্টেন্ট দুইটা জিনিস, একটা হচ্ছে মুক্ত জোড়া, একটা হচ্ছে বন্ধন জোড়া ইলেকট্রন। তো অধ্যায় শুরুতেই রয়েছে আমাদের কি যোজ্যতা ইলেকট্রন। তো যোজ্যতা ইলেকট্রন বুঝতে গেলে আমাদের এসএসসি বইয়ের 3য় অধ্যায়ের যে আমরা কক্ষপথ বা অরবিট বা শেল বা শক্তি স্তর পড়েছিলাম সেইখানে যাইতে হবে। ধরা শক্তি স্তরকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করি? শক্তি স্তরকে আমরা বলি 2n স্কোয়ার শক্তি স্তর। অর্থাৎ শক্তি স্তরকে আমরা বলি, ধরো যদি প্রথম শক্তি স্তর হয় সেটা হচ্ছে কে শেল, দ্বিতীয় শক্তি স্তর হলে এল শেল, তৃতীয় শক্তি স্তর হলে এম শেল, চতুর্থ হলে এন শেল, পঞ্চম হলে ও শেল। এখন আমরা জানি এই কে শেলে অর্থাৎ এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5। এখন এই কে শেল হচ্ছে কি আমাদের ফার্স্ট শেল। সেটা আমরা কীভাবে দেখি? অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ফার্স্ট শেল ও প্রথম কক্ষপথ, সেকেন্ড শেল দ্বিতীয় কক্ষপথ, থার্ড শেল তৃতীয়, ফোর্থ শেল চতুর্থ, অ্যান্ড হচ্ছে ফিফথ পঞ্চম। এখন আমরা কিভাবে জানি? এই টু এন স্কোয়ার সূত্র দিয়ে জানি। তাহলে 2n স্কোয়ার অর্থাৎ এই এন মান হচ্ছে কি? এন মান হচ্ছে নাম্বার। কিসের নাম্বার? ইলেকট্রন নাম্বার। সরি, ইলেকট্রন না, এন হচ্ছে কক্ষপথ নাম্বার। তো এইখানে এই এন সমান যদি 1 হয় তাহলে 2 × 1 স্কোয়ার, 2 × 1 = 2। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হবে? দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 8। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হবে? 18। চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 32 এবং পঞ্চম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 50। কিভাবে? ধরো এই যে 2n স্কোয়ার, 2 × 5 স্কোয়ার = 2 × 25 = হচ্ছে 50। তাহলে পঞ্চম শক্তি স্তরে অর্থাৎ পঞ্চম কক্ষপথে বা পঞ্চম অরবিটে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা? 50টা। তাহলে আমরা কী দিয়ে বের করলাম? এটা হচ্ছে 2n স্কোয়ার সূত্র দ্বারা বের করতে হয়। তো যোজ্যতা ইলেকট্রন বুঝতে গেলে আমাদের কি দেখতে হবে? যে এই যে কক্ষপথগুলো রয়েছে, এই কক্ষপথের সর্বশেষ যে স্তরটা থাকবে বা কোনো পরমাণুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর, সেটাকে আমরা আইডেন্টিফাই করব যোজ্যতা স্তর নামে। আর সেই যোজ্যতা স্তরের যে ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে আমাদের যোজ্যতা ইলেকট্রন। কঠিন লাগে? একটু ইজি করে দেওয়ার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের হচ্ছে পরমাণুর সংখ্যা 7, অক্সিজেন ওর হচ্ছে 8, সোডিয়াম ওর হচ্ছে 11, অ্যালুমিনিয়াম ওর হচ্ছে 13। তাই তো? মানে এগুলো হচ্ছে
পারমাণবিক সংখ্যা, অর্থাৎ আমাদের চ্যাপ্টার 4 যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে যে পর্যায় সারণী রয়েছে, সেই পর্যায় সারণীর যে মৌলগুলা, সেই মৌলের এই পারমাণবিক সংখ্যাগুলো হচ্ছে এগুলা, অর্থাৎ নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেনের 8, সোডিয়ামের 11, অ্যালুমিনিয়ামের 13। ইজি। এখন যদি আমরা দেখি এই যে নাইট্রোজেন, ওর যে ইলেকট্রন বিন্যাস কী হয় আমাদের, 1s2, 2s2, 2p3, যেহেতু নাইট্রোজেন 7, ওকে, 2 2 2 4 4 3 7, ওকে। অক্সিজেন দেখি 1s2, 2s2, 2p4। সোডিয়াম যদি দেখি 1s2, 2s2, 2p6, 3s1। এখন এই যে এখানে Ac2, এইখানে পিতে 6, এগুলো কিন্তু আমরা তৃতীয় চ্যাপ্টার থেকে জানি। কিভাবে জানি? কারণ এস এর সর্বোচ্চ ইলেকট্রন যাইতে পারে 2টা, পিতে যাইতে পারে 6টা, এরপর ডিতে হচ্ছে 10টা এবং এফে হচ্ছে 14টা, তাই না? এই যে 1s2, 2s2, 2p6, 3s1, সোডিয়াম। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। এখন এর আউটার মোস্ট শেলে বা সর্বশেষ কক্ষপথ কোনটা? এটা সোডিয়ামের, অক্সিজেনের, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে নাইট্রোজেনের, এটা হচ্ছে অক্সিজেনের, এটা হচ্ছে সোডিয়ামের, এটা হচ্ছে কিসের? অ্যালুমিনিয়ামের। এখন এই আউটার মোস্ট শেলে এই নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন আছে? এখানে কয়টা? 2টা, 2 3 5টা, ওকে। এখানে কয়টা? 2টা, আর এখানে 4টা, 6টা। এখানে কয়টা? একটা। এইখানে 2 + 1 3, 3টা, তাই না? এখন এই যে শেষ কক্ষপথের যে ইলেকট্রন সংখ্যা হলো, ওর এখানে 5টা, ওর এখানে 6টা, ওর এখানে একটা, ওর এখানে 3টা, এটাই হচ্ছে কি যেমন 5, এটা হচ্ছে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন, এটা হচ্ছে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত? 6। সোডিয়াম, ওর যোজ্যতা ইলেকট্রন কত? 1। অ্যালুমিনিয়াম, ওর যোজ্যতা ইলেকট্রন কত? 3। কনসেপ্টটা হচ্ছে কি? কনসেপ্টটা হচ্ছে মানে যে পরমাণু, ওই পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে কি? ওর যোজ্যতা ইলেকট্রন। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। অর্থাৎ ওর আউটার মোস্ট শেলে, এখন যদি আমরা ছোটোবেলার মতো বল মডেল করে দেখি, এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ফার্স্ট শেল, এটা সেকেন্ড শেল, অ্যান্ড নাও ইট ইজ থার্ড শেল। তো ফার্স্ট শেলে ইলেকট্রন হচ্ছে 2টা, এই যে 2টা। সেকেন্ড শেল হচ্ছে 2 6, 8টা, অ্যান্ড থার্ড শেলে হচ্ছে একটা, তাই না? এখন এই যে একটা ইলেকট্রন কোথায় আছে? ওর সর্বশেষ শক্তি স্তর, যেটাকে আমরা আইডেন্টিফাই করেছি যোজ্যতা স্তর। এখন এই যোজ্যতা স্তর ইলেকট্রন কয়টা? একটা। এই জন্য যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1। ক্লিয়ার? আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তো এরপরে যেটা জানা লাগবে সেটা হচ্ছে যোজনী বা ভ্যালেন্সি। এখন এই যে যোজনী আর যোজ্যতা ইলেকট্রন কিন্তু এক নয়। যোজনী হচ্ছে, যদি বইয়ের ভাষায় বলি, সেটা হচ্ছে একটা মৌল বা পরমাণু যে কয়টা হাইড্রোজেন অপসারণ করতে পারে বা যে কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, সেটা হচ্ছে মৌলের যোজনী। কঠিন লাগে? এখন ধরো সোডিয়াম হচ্ছে কত? 11, আর আউটার মোস্ট শেলে হচ্ছে ইলেকট্রন সংখ্যা 1। এখন এই যে 1
সোডিয়াম এই একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, অর্থাৎ ও একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে। এই জন্য সোডিয়ামের যোজন হচ্ছে 1। এখন এই সোডিয়াম অর্থাৎ গ্রুপ একে কী কী রয়েছে আমাদের? হাইড্রোজেন, এই সোডিয়াম, লিথিয়াম, এইগুলো যে রয়েছে, এর সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন বিদ্যমান। এজন্য ওদের যোজনী হচ্ছে 1 এবং ওদের জায়গা দেওয়া হয়েছে কোথায়? গ্রুপ একে। ওকে, এখন এই সোডিয়ামের হচ্ছে 1, আবার সোডিয়ামের যোজিত ইলেকট্রনও কিন্তু 1, কিন্তু যোজনীয় আবার 1, কিন্তু যোজ্যতা ইলেকট্রন আর যোজনী কিন্তু এক জিনিস নয়। কেননা ধরো নাইট্রোজেন ছিল কত? 7 ছিল বলতে কি আছে 7, 1s2 2s2 2p3। এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন আউটার মোস্ট ছেলে ইলেকট্রন হচ্ছে কত? 5, কিন্তু ওর যোজন হচ্ছে কত? 3। হাইট কিভাবে? এটা হচ্ছে এই যে নাইট্রোজেন, মানে প্রত্যেকটা মৌলের উদ্দেশ্য হচ্ছে কি? অষ্টক পূর্ণ করবে, অর্থাৎ ইনার্ট গ্যাসে রূপান্তরিত হবে, ওদের চাওয়া পাওয়া যেটা। এখন ওর তো 5, ওর 8টা পূরণ করতে লাগবে কয়টা? 3টা। এজন্য নাইট্রোজেনের যোজন হচ্ছে 3। এটা একটা রুল আছে। রুলসটা কি? ধরো যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যদি 3-এর অধিক থাকে, তাহলে সেই সকল সংখ্যা মানে 3-এর অধিক ইলেকট্রন সংখ্যা নাম্বার 8 থেকে বিয়োগ করতে হবে। এবং বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটা হচ্ছে ওই মৌলের বা ওই পরমাণুর যোজনী। আর 1 থেকে 3-এর মধ্যে যতগুলো যোজিত ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে ওই মৌলের যোজনী, বা শেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার যোজনী। একটু দেখি। এখন এটা হচ্ছে সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15। এখন ওর ইলেকট্রন বিন্যাস যদি দেখি সেটা হবে কি? 1s2 2s2 2p6 3s1। আবার ওর ইলেকট্রন 1s2 2s2 2p6 3s2। ওর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p1। और इलेक्ट्रॉन विन्यास 1s2 2s2 2p6 3s2 3p2। और इलेक्ट्रॉन विन्यास जो देखी 1s2 2s2 2p6 3s2 3p3, তাই না? এখন ওর আউটার মোস্ট শেলে ইলেকট্রন কয়টা? একটা। আমি কি বলেছি? যদি 1 2 3 থাকে, তাহলে সর্বশেষ কক্ষপথে যদি 1 2 3 থাকে, তাহলে ওই যে সর্বশেষ কক্ষপথের যে যোজ্যতা ইলেকট্রন সেটা হচ্ছে মৌলের যোজনী। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তাহলে সোডিয়ামের যোজনী হচ্ছে 1, আবার ম্যাগনেসিয়ামের যোজনী কত হবে? কত? ইয়েস 2, কারণ ওর আউটার মোস্ট শেল ইলেকট্রন কয়টা? 2টা, এই জন্য যোজনী হচ্ছে 2। অ্যালুমিনিয়াম আউটার মোস্ট শেলে কয়টা? 3টা, যোজনী 3। সিলিকন আউটার মোস্ট শেলে কয়টা? 4টা, 8 থেকে বিয়োগ করতে হবে 4। ফসফরাস আউটার মোস্ট শেলে কয়টা? 5টা, এগেইন
8 থেকে বিয়োগ করতে হবে 3। আবার ফসফরাস কিন্তু ব্যতিক্রম, ওর 3 হয় 5 হয়। নাইট্রোজেন 3 হয় 5 হয়। সেটা হচ্ছে আবার কীরকম, সেটা হচ্ছে, এটা তো ক্লিয়ার। এখন সেইটা হচ্ছে যে এরা বুঝতে আমাদের যোজনী। যোজনী হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকার যোজনীর মধ্যে একটা হচ্ছে পরিবর্তনশীল, একটা হচ্ছে সর্বোচ্চ, একটা হচ্ছে সক্রিয়, আর একটা হচ্ছে সুপ্ত। এখন যোজনী যদি আমরা বের করতে পারি তাহলে 4 প্রকার যোজনী একটু দেখি। তাহলে এই 4 প্রকার যোজনী হচ্ছে 4 ধরনের। 1 নাম্বার হচ্ছে সর্বোচ্চ, এরপর হচ্ছে সক্রিয়, এরপর হচ্ছে সুপ্ত, এরপরে রয়েছে পরিবর্তনশীল। এইগুলো আবার কিভাবে হয়? এখন কার্বন, ধরো কার্বন ডাইঅক্সাইড, এইখানে কার্বনের যোজনী 4। আবার কার্বন মনোক্সাইড, এইখানে কার্বনের যোজনী 2। তাহলে কার্বনের যে যোজনী হতে পারে সেটা একবার 2 হতে পারে, একবার 4 হতে পারে। ফসফরাসের যোজনী হতে পারে 2, 4, 6, 8। নাইট্রোজেনের যোজনী হতে পারে 3, 5। সালফারের যোজনী হতে পারে 2, 4, 6, 8। আর ফসফরাসের যোজনী হতে পারে 3, 5। এখন ধরো সালফার যোজনী হচ্ছে 2, 4, 6, 8 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। কার্বনের যোজনী হতে পারে 2, 4। নাইট্রোজেনের যোজনী হতে পারে 3, 5। এখন এই যে যোজনী, কার্বনের যোজনী একবার হচ্ছে 2, আবার হচ্ছে 4। এই যে 2 আর 4 পরিবর্তন হচ্ছে, এই জন্য এটা হচ্ছে কি পরিবর্তনশীল যোজনী। ওকে, এবার হচ্ছে সর্বোচ্চ যোজনী কত? সর্বোচ্চ যোজনী হচ্ছে কার্বনের সর্বোচ্চ যোজনী কত? এইখানে মানে অ্যামং অফ দেম দ্য হায়ার নাম্বার, এখানে 4, এখানে 8, 8, 4, এখানে 5। এই হায়ার নাম্বারটা হচ্ছে সর্বোচ্চ যোজনী। তাহলে সক্রিয় যোজনী কোনটা? এখন যৌগ গঠনকালে, মানে যখন একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যুক্ত হবে তখন সেইখানে যে যোজনী ব্যবহৃত হবে সেটা হচ্ছে কি তার সক্রিয় যোজনী। তাহলে সুপ্ত যোজনী কোনটা? এখন ওই সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি সুপ্ত যোজনী। এমনকি এই সুপ্ত যোজনী শূন্য হতে পারে। ধরো কার্বনের যদি 4টা যোজনী ব্যবহৃত হয় তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী 4, সেখান থেকে সক্রিয় যোজনী যদি 4 হয় তাহলে 4 থেকে 4 চলে গেলে হয়ে যাবে কত? 0। আবার যদি কার্বনের 2টা যোজনী ব্যবহৃত হয় যৌগে তাহলে সেখান থেকে সর্বোচ্চ যোজনী 4, সেখান থেকে যদি 2 বাদ দেওয়া হয় তাহলে কয়টা বাকি থাকে? 2টা। অর্থাৎ সুপ্ত যোজনী হচ্ছে 2। এখন এই যে 2, 4, 6, 8 হচ্ছে, এখানে 2 হচ্ছে, 4 হচ্ছে, 3 হচ্ছে, 5 হচ্ছে, এগুলোর কারণ কি? এগুলো হচ্ছে কিছু কিছু মৌল আছে এক্সাইটেড অবস্থায় বা উত্তেজিত অবস্থায় পুনর্বিন্যস্ত হয়। সেই পুনর্বিন্যস্তকালে এই যে ইলেকট্রন যুগলগুলো থাকবে বা যুগ্ম যে ইলেকট্রনগুলো বা বিজোড় ইলেকট্রনগুলোর সংখ্যা হচ্ছে তখন ওই মৌলের যোজনী। কঠিন লাগে। তো নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজনী হচ্ছে কত? ইলেকট্রন হচ্ছে 1s2, 2s2, 2p3। দ্যাট ইজ ওকে। এখন এই যে নাইট্রোজেন অর্থ 7, এখন ও যখন এক্সাইটেড যখন হয়ে যায় তখন কি হয়? 1s2, 2s, 2px, 2py, 2pz, 2dxy। ঠিক আছে না? এখন
এই যে পিটা তিনটা অংশে বিভক্ত হয়েছে, তিনটা, এখন এই এসটা পুনর্বিন্যস্ত হয়ে গেছে। তাহলে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বিজোড় ইলেকট্রন, এটা হচ্ছে নাইট্রোজেনের পরিবর্তনশীল ইলেকট্রন। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে নাইট্রোজেনের পরিবর্তনশীল ইলেকট্রন। ওকে, যোজনী বোঝা গেল? যোজনী বের করতে পারবো ইনশাল্লাহ, বের করতে পারবো। এরপর রয়েছে যৌগমূলক। তো যৌগমূলক বা র্যাডিক্যাল কি? যৌগমূলক হচ্ছে, ধরো তার আগে বলে নেই যে সোডিয়াম ক্লোরাইড, এটাকে তো আমরা চিনি, সবাই চিনি না? হচ্ছে কি খাবার লবণ, আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। এই যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডের এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস, অর্থাৎ এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। কারণ একসাথে যে যৌগ, এটা দুইটা মিলে একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে কি মাইনাস। কিন্তু এই যে যৌগমূলক বা রেডিক্যালগুলো রয়েছে, এগুলোর মধ্যে কি হবে? ধরো একটা যৌগ এর সাথে অন্য অন্য পরমাণু, সরি একটা মূল হচ্ছে এর সাথে অন্য অন্য পরমাণু, ধরো বি, সি, ডি, ই যুক্ত হয়েছে, যুক্ত হয়ে যৌগ গঠন করেছে। এখন এই যৌগ গঠন করে ও যদি একটা আয়ন প্রদান করে, সামগ্রিকভাবে একটা আয়ন প্রদান করবে, সেটা হচ্ছে কি আমাদের যৌগমূলক। ওকে, ধরো এইখানে ওরা দুইটা আয়ন প্রদান করেছে, একটা হচ্ছে প্লাস ক্যাটায়ন, আর একটা হচ্ছে মাইনাস অ্যানায়ন। কিন্তু এখানে কি করবে, যে কোনো একটা প্রদান করবে, হয় মাইনাস বা অ্যানায়ন, না হয় প্লাস বা ক্যাটায়ন। মানে কতগুলো পরমাণু মিলে একটা পরমাণু গুচ্ছ তৈরি করবে এবং সামগ্রিকভাবে তারা একটা আয়ন প্রদর্শন করবে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এখন এই যৌগমূলকগুলো কী কী? ধরো যৌগমূলকগুলো হতে পারে সেটা হচ্ছে ধনাত্মক বা ক্যাটায়ন, হতে পারে সেটা হচ্ছে ঋণাত্মক বা অ্যানায়ন, হতে পারে। ধরো এখানে হচ্ছে NH4+, NH4+, অ্যামোনিয়াম PO4+, ফসফোনিয়াম। এখন এই দুইটা হচ্ছে কি আমাদের ধনাত্মক। কেন ধনাত্মক? কিভাবে বুঝলাম ধনাত্মক? কারণ এর উপরে কি রয়েছে, আমাদের প্লাস রয়েছে। এখন কেন প্লাস হয়? ইটস ভেরি গুড কোশ্চেন। কেন প্লাস হয়? ধরো এইখানে যে নাইট্রোজেন রয়েছে, এই নাইট্রোজেনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, দ্যাট ইজ ওকে। কিন্তু এখানে নাইট্রোজেনের যোজনী ব্যবহৃত হচ্ছে পাঁচ না? কিন্তু আর এখানে রয়েছে কয়টা? চারটা। তাহলে আরেকটা কোথায়? আরেকটা হচ্ছে এই প্লাস, মানে ও আরেকটা হাইড্রোজেনকে ধরতে পারবে, এজন্য ওর যোজনী হচ্ছে কি এখানে প্লাস। ওকে, আর শুধু প্লাস মানে ওর যোজনী হচ্ছে কি এখানে 1। কেন প্লাস হলো? অর্থাৎ ও তো একটা ধরতে পারবে, এই জন্য এটা হচ্ছে কি ধনাত্মক আয়ন। তো এগুলো হচ্ছে প্লাস। এরপর কিছু ঋণাত্মক আয়নও আছে, সেগুলো ধরো CO3 2-, CO3 2-, দিস ইজ কার্বনেট। এরপর ধরো বাইকার্বনেট আছে HCO3-, এটা হচ্ছে বাইকার্বনেট। এরপর রয়েছে নাইট্রেট NO2-, নাইট্রেট। তারপর রয়েছে নাইট্রেট হচ্ছে NO3, আর নাইট্রাইট হচ্ছে NO2-। ওকে, এখন এগুলো হচ্ছে কি ঋণাত্মক। এখন কেন ঋণাত্মক? ইটস ভেরি গুড কোশ্চেন।
এখন ধরো এই যে নাইট্রোজেন দিয়ে বলি, এখন এই নাইট্রোজেনের যোজনী ধরো 5, এখন এই যে অক্সিজেন ওর যোজনী হচ্ছে 2। এখন এই নাইট্রোজেন 3টা অক্সিজেনকে ধরেছে, তাহলে অক্সিজেনের 2, তাহলে হয়ে গেল কত 6, কিন্তু ব্যবহৃত হচ্ছে কত 5। তাহলে এইখানে এক্সট্রা যে যোজনী থাকে এটা হচ্ছে কার যোজনী? অক্সিজেনের যোজনী, আর এজন্য এটা হচ্ছে কি মাইনাস। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। ওকে, এখন কেন মাইনাস হয় কেন প্লাস হয় বুঝলে? এখন আমরা একটু যৌগের সংকেত দেব, কিভাবে সংকেতগুলো হয়। ধরো এটার নাম হচ্ছে কি অ্যামোনিয়াম, এটার নাম হচ্ছে ফসফোনিয়াম, ঠিক আছে? এখন যদি আমরা সালফেট লিখি, ধরো SO4 2-, তাহলে এই যে 2-, এর মানে হচ্ছে কি ওদের যোজনী হচ্ছে 2, ওরা একটা পরমাণু গুচ্ছ একসাথে আছে, সামগ্রিকভাবে ওদের যোজনী হচ্ছে কত 2, ঠিক আছে? এখন এই যে আমাদের সালফেট, এখন এই সালফেট আর এই যে হচ্ছে কি অ্যামোনিয়াম, ওরা যখন যৌগ গঠন করবে তখন কি হবে? ধরো এই সালফেট সোডিয়ামের সাথে যৌগ গঠন করবে, তখন কি হবে? ধরো সোডিয়াম আর এখানে হচ্ছে SO4 2-। এইখানে যখন যৌগ গঠন করে তখন অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে? তখন যে ঘটনা ঘটে সেটা হচ্ছে ওর যোজনী হচ্ছে কত 2, আর এই যে 2-2, আর সোডিয়ামের যোজনী কত? আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন থাকে, এর জন্য যোজনী হচ্ছে কত 1, অথবা ও একটা হাইড্রোজেন অবস্থান করতে পারে, এর জন্য যোজনী হচ্ছে 1, অথবা কি সর্বশেষ শক্তি স্তরে ওর যে যোজিত ইলেকট্রন সংখ্যা 1, এর জন্য যোজনী হচ্ছে কত এখানে 1। এখন যখন ওরা যৌগ গঠন করে অ্যাকচুয়ালি ওরা এইভাবে এক্সচেঞ্জ করে, মানে ওর যে যোজনী সেটা সোডিয়ামের কাছে আসে, আর ওর যে যোজনী সেটা সালফারের কাছে চলে যায়। এক তো লেখার দরকার নেই, তাই না? এখন সোডিয়াম সালফেট, ওকে, এটা হচ্ছে আমাদের কি সোডিয়াম সালফেট। এখন যদি বলে সোডিয়াম ক্লোরাইড, স্যার কীভাবে লিখবো? সেম, এটা সোডিয়াম, এটা হচ্ছে ক্লোরিন, ওর যোজনী হচ্ছে 1, ওর যোজনী হচ্ছে 1। এক্সচেঞ্জ করো, এক্সচেঞ্জ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl, অর্থাৎ Na1Cl1। আমরা ওখানে বড় হয়েছি না, 1 লেখার দরকার, আমরা বুঝি যে কিছু না থাকলে সেখানে 1 আছে। এস সোডিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম, এখন যদি লিখি সালফেট, দুইটা যৌগমূলক যদি হয়, এটা হচ্ছে NH4+, ওকে, এটা হচ্ছে SO4 2-। ওর যোজনী কত 1, বাট ওর যোজনী হচ্ছে কত 2। তাহলে এখন যৌগ যদি গঠন হয় কি হবে? NH4 SO4, ওকে, এখানে 2। যদি এখানে 2 দেওয়া হয় তাহলে এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় এখানে হাইড্রোজেন আছে 42টা, কিন্তু তাই কি আছে? কারণ পুরোটা হচ্ছে একটা যৌগমূলক, পুরোটা একটার মতো আচরণ করবে, একজনের মতো আচরণ করবে, কিন্তু এইখানে দিলে কি হয়? ব্যতিক্রম হয়ে যায়। তখন সেটা কি করতে হবে? দুই পাশে ব্র্যাকেট দিয়ে এইখানে 2 লিখতে হবে, ওকে। এখন দেখবো হচ্ছে আমরা অষ্টক ও 2-এর নিয়ম। তাহলে অষ্টক ও 2-এর নিয়মটা কি? এটা কিন্তু অষ্টক তত্ত্ব না, এটা হচ্ছে অষ্টক ও 2-এর নিয়ম। অর্থাৎ পরমাণু যখন যৌগ গঠন করে, অর্থাৎ পরমাণুগুলো কি নয়, স্বাধীন নয়, এগুলো কি করতে পারে না, মুক্ত অবস্থায় বা বিরাজ করতে পারে না। অর্থাৎ এগুলোর কি দরকার? স্থিতিশীল হওয়া দরকার।
এই স্থিতিশীল হওয়ার জন্য ওরা মানুষের মতো একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে কি হয়, যুক্ত হয়। এবং সেই যুক্তের যুক্ত হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কি, উদ্দেশ্যটা হচ্ছে একটা পরমাণু দুইটা পদ্ধতি অর্থাৎ দুইটা রুলস নিয়ে গঠন হয়। না হয় ওর 2-এর নিয়ম অনুসরণ করতে হবে, না হয় 8-এর নিয়ম অনুসরণ করতে হবে। এখন 2-এর নিয়ম হচ্ছে ল অফ অক্টেট আর ল অফ ডুয়েট বা ডুপ্লেট, আর 8-এর নিয়ম হচ্ছে ল অফ অক্টেট। কী রকম? ধরো আমরা যদি ভেরি ফ্যামিলিয়ার একটা যৌগ বা মৌল যৌগ রয়েছে মিথেন। এখন এই যে মিথেন, এই মিথেনের সাথে অর্থাৎ এই কার্বনের 4টা যোজনী, যোজনী 4। অ্যাকচুয়ালি কার্বন সমযোজী বন্ধন গঠন করে। এখন এই 4টা যোজনীর সাথে অর্থাৎ কার্বনে যদি আমরা শেলগুলো চিন্তা করি, ওকে, এখন আর ফার্স্ট শেলে ইলেকট্রন হচ্ছে 2টা, দ্যাট ইজ ওকে, মিথেন CH4। কার্বনে তো 6। সেকেন্ড শেলে ইলেকট্রন হচ্ছে 4টা, ওকে। অর্থাৎ কার্বনটা কীরকম, মিথেন অণুটা এরকম। এটা হচ্ছে কি, যৌগের সংকেতে এটা হচ্ছে গাঠনিক সংকেত, আর এই যে এটা হচ্ছে কি, আণবিক সংকেত। এখন আরও গাঠনিক সংকেত আছে, ধরো এই যে সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত। তাহলে গাঠনিক সংকেত কী হবে? তাহলে সালফারের যোজনী এখানে ব্যবহার হয়েছে 6টা, এবং 6টা দেওয়া এখানে অক্সিজেনকে ধরবে, এই অক্সিজেন আবার এখানে হাইড্রোজেনকে ধরবে, এই অক্সিজেন এখানে আবার হাইড্রোজেনকে ধরবে, ওকে। দেখো সালফারের যোজনী 2, 4, 6, অক্সিজেন যোজনী 1, 2, হাইড্রোজেন যোজনী 1, দ্যাট ইজ ওকে। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা, এই যে 2টা। অক্সিজেন কয়টা? 4টা, এই 4টা। সালফার কয়টা? 1টা। এখন এই যে সংকেতটা, এই সংকেতটা হচ্ছে কি, আণবিক সংকেত, আর এই যে সংকেতটা, এই সংকেতটা হচ্ছে গাঠনিক সংকেত। তাহলে এটা হচ্ছে কি আমাদের মিথেন। তাহলে মিথেনের এই যে গাঠনিক সংকেত, এখানে গাঠনিক সংকেতে কার্বন আছে 1টা, হাইড্রোজেন আছে কয়টা? 4টা। তাহলে এই যে কার্বন সাথে যদি আমরা 4টা হাইড্রোজেনকে এইভাবে যুক্ত করে দেই, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন, আমরা কি জানি? এই যে হাইড্রোজেনের ওর শেষ কক্ষপথের ইলেকট্রন, অর্থাৎ শেষ কক্ষপথ কি, ওর কক্ষপথ হচ্ছে কয়টা? 1টা, এবং ওর একটা কক্ষপথে 1টা ইলেকট্রন আছে। এভরি কার্বন হ্যাজ এ 1 ইলেকট্রন, ওকে। ঠিক আছে কি? ঠিক আছে। যদি এটা ঠিক থেকে থাকে, অর্থাৎ এটা যদি ঠিক হয়, তাহলে আমাদের একটু খেয়াল করা লাগবে। দেখো প্রত্যেকটা হাইড্রোজেনের 2-এর নিয়মে যুক্ত হয়েছে। দেখো প্রত্যেকটা হাইড্রোজেনের যোজন হয়েছে কত? 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 2। এটা হচ্ছে কি, আমি কি বলেছিলাম যে পরমাণুর উদ্দেশ্যই হচ্ছে অষ্টক বা 2 পূর্ণ করা, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের কি অবস্থানটা ওদের লাভ করতে হবে। এখানে হাইড্রোজেন কি করলো? তাহলে হাইড্রোজেন কিভাবে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থানটা লাভ করলো? কারণ হাইড্রোজেন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। আর আমরা জানি হিলিয়াম হচ্ছে গ্রুপ 18 এর মৌল, এবং গ্রুপ 18তে যে মৌলগুলো আছে সবগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস। এখন এই যে হাইড্রোজেন নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করলো, শুধু তাই নয়, দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড 2, 4, 6, 8, 8টা ইলেকট্রন বিন্যাস,
মানে ওর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 8টা। এক্ষেত্রে এই কার্বন সে কী করলো? 8-এর নিয়ম অনুসারে যৌগ গঠন করলো, অষ্টক পূর্ণ করলো। এটা হচ্ছে আমাদের 8-এর নিয়ম, আর হচ্ছে কি 2-এর নিয়ম। ওকে, এখন যেগুলো পড়া রাখবে সেটা হচ্ছে এই অধ্যায়ের বা এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ টপিকস বা এই চ্যাপ্টার যে টাইটেলটা বন্ধন, সেই বন্ধনগুলো নিয়ে। তো আমি আগেই বলেছি বন্ধন পূর্বে অধ্যায়ে আমরা 3টা, একটা হচ্ছে আয়নিক বন্ধন, একটা সমযোজী বন্ধন, আর একটা হচ্ছে ধাতব বন্ধন। তো ফার্স্ট হচ্ছে আয়নিক বন্ধন নিয়ে পড়ব। তা আয়নিক বন্ধন বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, এই যে আয়নিক বন্ধন, এই আয়নিক বন্ধনের প্রথম শর্ত হচ্ছে কি? 2টা আয়ন সৃষ্টি হবে, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। সেকেন্ড সূত্র হচ্ছে বা সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে কি করবে ওরা? ইলেকট্রন আদান প্রদান করবে। অর্থাৎ কেউ যদি ইলেকট্রন দেয়, অন্য কাউকে সেটা গ্রহণ করতেই হবে। যদি গ্রহণ না হয় তাহলে আদান প্রদান হবে না, যৌগ গঠন হবে না। তো একজনকে ইলেকট্রন দিলে, যদি একজন ইলেকট্রন দেয় আর একজনকে 100% সেটাকে গ্রহণ করতে হবে। ওকে, ধরো সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন। সোডিয়াম এখানে হচ্ছে ক্যাটায়ন, ক্লোরিন হচ্ছে এখানে অ্যানায়ন। এখন কীভাবে ক্যাটায়ন হয়, কীভাবে অ্যানায়ন হয় সেটা হচ্ছে কি, ধরো এই যে সোডিয়াম, ওর আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন আছে, এই জন্য সোডিয়াম কি করতে পারে? একটা ইলেকট্রন দান করে সোডিয়াম ক্যাটায়ন হয়ে যায়। কি করে? একটা ইলেকট্রন দান করে। এই ক্লোরিনকে করে সেই ইলেকট্রনটা গ্রহণ করে বা রিসিভ করে ক্লোরিন মাইনাস হয়ে যায়। কি করে? ইলেকট্রন রিসিভ করে ক্লোরিন মাইনাস হয়ে যায়। তখন এদের মধ্যে যে যৌগটা হয় Na প্লাস হচ্ছে Cl, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, ইভেন আমরা এটাকে ধরো এইভাবে করতে পারি। এটা হচ্ছে সোডিয়াম ফার্স্ট শেল, সেকেন্ড শেল অ্যান্ড হচ্ছে থার্ড শেল। এটা হচ্ছে ক্লোরিন ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল। ওকে, এখন এই যে সোডিয়াম, আর প্রথম শেলে হচ্ছে 2টা, দ্বিতীয় শেলে হচ্ছে 8টা, তৃতীয় শেল হচ্ছে 1টা। ওকে, আর এই যে ক্লোরিন, আর ফার্স্ট শেলে 2টা, দ্বিতীয় শেলে সেম 8টা, তৃতীয় শেলে হচ্ছে 7টা। যদি আমরা একটা খেয়াল করি, এই যে সোডিয়াম, ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ওর কী হয়ে যাবে? শেষ কক্ষপথে 8টা হয়ে যাবে, তাই না? আবার এই যে ক্লোরিন, ও যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, ওরও শেষ কক্ষপথে কয়টা হবে? 8টা হবে। ঠিক এজন্যরা এই কাজটাই করে। এই সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দেয়, ক্লোরিন সেটাকে গ্রহণ করে, এভাবে তারা কি উৎপন্ন করে? সোডিয়াম ক্লোরাইড। আবার দেখো এইখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, এই যে বিক্রিয়াটা হচ্ছে এর নাম হচ্ছে কি? জারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া। আর এখানে হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। মানে ইলেকট্রন ছাড়ন মানে হচ্ছে কি? জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। এখন এই যে ইলেকট্রন ও ছাড়তেছে, ও গ্রহণ করতেছে,
তার মানে কি জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে, অর্থাৎ এই যে সোডিয়াম ওই ইলেকট্রন ছেড়ে কি হচ্ছে ক্যাটায়ন, আর এই যে ক্লোরিন সে গ্রহণ করে হচ্ছে অ্যানায়ন। ওকে, এখন যদি ম্যাগনেসিয়াম হয় তাহলে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে দুইটা, ও যদি দুইটা ইলেকট্রন ছাড়ে এমন কাউকে আসতে হবে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ ধরো অক্সিজেন আসলো সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। যদি ক্লোরিন আসে, একটা ক্লোরিনের পক্ষে কি দুইটা ইলেকট্রন গ্রহণ করা পসিবল না তো, কারণ ক্লোরিন একটা গ্রহণ করতে পারে। এখন যদি দুইটা ক্লোরিন হয় দ্যাটস পসিবল, অর্থাৎ দুইটা ক্লোরিন হলে সে দুইটা গ্রহণ করবে, কারণ দুইটা ইলেকট্রন মানে এই যে ম্যাগনেসিয়াম যে দুইটা ইলেকট্রন ছাড়বে সেই দুইটা ইলেকট্রন কাউকে না কাউকে গ্রহণ করতে হবে। এখন যদি ক্লোরিন যদি করে, তাহলে ক্লোরিন যদি করতে চায় তাহলে কি হবে, দুইটা ক্লোরিন লাগবে। Mg ম্যাগনেসিয়াম কি করবে, Mg প্লাস হবে, 2 প্লাস হবে অ্যাকচুয়ালি, কারণ কি করে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে। ওকে, এখন এই দুইটা ইলেকট্রন অক্সিজেন একাই রিসিভ করতে পারে। ওকে, কীরকম, ধরো এই যে অক্সিজেন সেই দুইটা ইলেকট্রন রিসিভ করে কি হয়ে যাবে অক্সিজেন 2 মাইনাস, সরি আগেই না, এটা না, আগে দুইটা ইলেকট্রন রিসিভ করবে হয়ে যাবে অক্সিজেন 2 মাইনাস, এখানে এমজিও 2 প্লাস, এখানে অক্সিজেন 2 মাইনাস, যদি বিক্রিয়া হয় কি হবে এমজি 2 প্লাস অক্সিজেন 2 মাইনাস, এক্সচেঞ্জ করলে কি হবে এমজি ও সরি এমজি 2 প্লাস হচ্ছে ও 2, এরকম হবে। এখন যদি আমরা দুই দুই কমন নেই তাহলে কি হবে এমজিও ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন যদি ক্লোরিন এটাকে গ্রহণ করে, তো একটা ক্লোরিনের পক্ষে তো এটাকে গ্রহণ করা বা রিসিভ করা পসিবল না, সেজন্য কি হবে দুইটা ক্লোরিন আসবে, দুইটা ক্লোরিন এসে এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে 2Cl মাইনাস, এখানে কিন্তু Cl2 মাইনাস দিলে হবে না, 2Cl মাইনাস, কারণ দুইটা ক্লোরিন গ্রহণ করেছে, একটা কিন্তু না, দুইটা। কিন্তু অক্সিজেন একাই দুইটা গ্রহণ করেছিল তাই অক্সিজেন 2 মাইনাস হয়েছিল, কিন্তু ক্লোরিন দুইটা ক্লোরিন রিসিভ করতেছে এজন্য 2 ক্লোরিন মাইনাস হয়ে গেছে। এখন এই Mg2 প্লাস আর এখানে হচ্ছে 2Cl মাইনাস, এক্সচেঞ্জ যদি হয় MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর এই যে বন্ধন গঠিত হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, যে বন্ধন হচ্ছে এটাকে আমরা বলবো কি আয়নিক বন্ধন। আবার একটু খেয়াল করো, এইখানে ধাতু আর এইখানে হচ্ছে কি অধাতু, সরি অধাতু। তাহলে আয়নিক বন্ধন কীভাবে গঠিত হয়, ধাতু এবং অধাতুর মধ্যে এই যে এখানে এক ধরনের বন্ধন যে গঠন হয় সেই বন্ধনটার নাম হচ্ছে কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। মনে থাকবে, এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণেই ওদের মধ্যে যে বন্ধনটা গঠিত হয় সেটা অনেক শক্তিশালী হয়, আর এজন্যই আয়নিক বন্ধনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি থাকে, মনে রাখা লাগবে। এজন্য আয়নিক বন্ধনকে ভাঙতেও বেশি শক্তির প্রয়োজন হয়। তো আয়নিক বন্ধন গঠনে কী হতে হবে, ক্যাটায়ন অ্যানায়ন, এদের মধ্যে যে একটা বন্ধন থাকবে শক্তি থাকবে সেটা হচ্ছে কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এর ফলে একটা পরমাণু ইলেকট্রন দিবে আর একটা পরমাণু ইলেকট্রন রিসিভ করবে, রিসিভ করে যে বন্ধন গঠন করবে সেটা হচ্ছে কি আয়নিক বন্ধন। এবং এই আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগটা উৎপন্ন হয় বা প্রস্তুত হয় বা তৈরি হয় সেই যৌগটার নাম হচ্ছে আয়নিক যৌগ। ওকে, এরপর রয়েছে আমাদের কি সমযোজী বন্ধন।
দিটস ভেরি ইম্পর্টেন্ট। সমযোজী বন্ধন আবার কি? যদি মজা করে বলি তো ধরো তুমি মানে আমাদের স্কুল ছুটি হওয়ার পরে পাকুড়া যাবে, দুইজন বন্ধু মিলে বা দুইজন বান্ধবী মিলে পাকুড়া যাবে। এখন তোমার কাছে আছে 5 টাকা, ওর কাছে আছে 5 টাকা, 10 টাকা। 10 টাকা দিয়ে তোমরা পাকুড়া আসবে। এখন একজন আসলেও 10 টাকা লাগে, আবার দুইজন আসলেও কি 10টা লাগে। এখন এইখানে এমন তো নয় যে তুমি 5 টাকা দিছো দেখে তোমাকে পাকুড়া এবং জামরকির মাঝামাঝি একটা জায়গায় নামাই দেবে। তা কি হয়? তা কিন্তু নয়। তোমাদের যে গন্তব্যস্থল ছিল, অর্থাৎ 10 টাকা দিয়ে তুমি জামরকি থেকে পাকুড়া আসবে, অর্থাৎ ও তোমার বন্ধু 5 টাকা দিয়েছে, তুমি 5 টাকা দিয়েছো, টোটাল 10 টাকা হয়েছে। এই 10 টাকা দিয়ে তোমরা জামরকি থেকে পাকুড়া আসলা, দ্যাট ইজ ওকে। তোমাদের কিন্তু কোনো একটা বন্ধুকে বা তোমাকে ওই জামরকি পাকুড়ার মাঝখানে কিন্তু ওই রিক্সার যে ড্রাইভার থাকবে সেখানে কিন্তু নামাই দিবে না। তাকে দিবে? দিবে না। তোমাদের গন্তব্যস্থলে নামাই দিবে। অর্থাৎ তোমরা শেয়ার করার মাধ্যমে কোথায় আসলা? পাকুড়া এসে পৌঁছালা, তাই না? এখন যদি 5 টাকা দিয়ে আসলে তাই কি হতো? হতো না। ঠিক এই সমযোজী বন্ধনে সেম জিনিস ঘটে। কীরকম? অর্থাৎ ওরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অষ্টক অথবা 2 পূর্ণ করবে। অর্থাৎ কীরকম ইলেকট্রন শেয়ার করবে? ধরো কার্বন ডাইঅক্সাইড CO2, এই কার্বন ডাইঅক্সাইড তো কার্বনের, তারপরে রয়েছে ধরো NH3, অ্যামোনিয়া, CH4, মিথেন, H2O, পানি। তাহলে এই যে যৌগগুলা, অ্যাকচুয়ালি এই যৌগগুলো হচ্ছে সমযোজী যৌগ। ওরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। ধরো কার্বন, তার আগে জেনে নেই এই যে কার্বন, ওদের মধ্যে বন্ধন হয়, ধরো হাইড্রোজেন বন্ড দেখি, H সিঙ্গেল বন্ড হয়, তারপরে নাইট্রোজেন ট্রিপল বন্ড হয়, অক্সিজেন ডাবল বন্ড হয়। কেন? কারণ ওরা অ্যাকচুয়ালি কি করে? সমযোজী যৌগ গঠন করে। আর এই যে সমযোজী যৌগ গঠন হয়, তাদের মধ্যে যে বন্ধন শক্তিটা থাকে, সেই বন্ধন শক্তির নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। আর এটা ওই আয়নিক বন্ধনের তুলনায় অনেক কম। এজন্য আয়নিক বন্ধনের তুলনায় সমযোজী যে যৌগের যে বন্ধন, তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম থাকে। এখন এই যে হাইড্রোজেন, কেন হাইড্রোজেন এখানে একটা দাগ কেন? নাইট্রোজেন এখানে 3টা দাগ কেন? অক্সিজেন কেনই বা 2টা দাগ? এই যে হাইড্রোজেন, এখন এই হাইড্রোজেন এটা হচ্ছে 1, এখন এই হাইড্রোজেনের এটা হচ্ছে 1। দেখো তো ওরা কয়টা ইলেকট্রন শেয়ার করেছে? একটা ইলেকট্রন শেয়ার করেছে। অর্থাৎ এটা যদি আমরা এইভাবে দেই, একটা ইলেকট্রন শেয়ার করলো। তো এই যে একটা, বা সরি একটা না, 1 পেয়ার, এক জোড়া ইলেকট্রন শেয়ার করলো, তো এটা হচ্ছে কি? একটা দাগ। এই জন্য হাইড্রোজেনের এখানে একটা দাগ। ওকে। আবার অক্সিজেনে কি করে? 2টা দাগ, 2টা ইলেকট্রন শেয়ার। কীরকম? ধরো এটা হচ্ছে অক্সিজেনের ফার্স্ট শেল, সেকেন্ড শেল, এখানে আর একটা অক্সিজেনের ফার্স্ট শেল, সেকেন্ড শেল। তো এই শেলের ইলেকট্রন হচ্ছে 2টা, এই শেলে হচ্ছে কয়টা? 2টা। ওকে। এখন ওর শেষ কক্ষপথ ইলেকট্রন হচ্ছে কয়টা? 2, 4, 6। ওকে। এখন ওর শেষ কক্ষপথ ইলেকট্রন হচ্ছে 2, 2, ওর হচ্ছে 2, 2, আর এখানে আছে 2, এখানে আছে 2, 2, 4, 6, 8। এভরি অক্সিজেন হ্যাজ 8 ইলেকট্রন। দেখো প্রত্যেক অক্সিজেনের 8টা করে ইলেকট্রন বিদ্যমান। তো এইখানে কি হয়েছে?
এই যে একটা, এই যে একটা, দুইটা, দুই জোড়া, এই জন্য আর এখানে কয়টা দাগ হয়েছে? দুইটা দাগ। সিমিলারলি নাইট্রোজেনে কয়টা হবে? তিনটা হবে। এখন এই যে অ্যামোনিয়া, এই যে মিথেন, এই যে কার্বন ডাইঅক্সাইড, এই যে পানি, ওরা কি করে? ওরা অ্যাকচুয়ালি সমযোজী বন্ধন গঠন করে। কীরকম? এই যে অ্যামোনিয়া ও হয় এরকম, এই যে মিথেন ও হয় হচ্ছে এরকম, এই যে কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি এরকম, এই যে পানি এরকম। এগুলো হচ্ছে কি? সমযোজকের আকৃতি। এখন এই যে অ্যামোনিয়া, এটা দেখতে পিরামিড আকৃতির, এই যে মিথেন, এটা দেখতে চতুস্তলকীয়, এই যে কার্বন ডাইঅক্সাইড, এটা কি সমান 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে এখানে। এই যে পানি, এটা হচ্ছে কি ত্রিভুজ আকৃতির। কেন এরকম হয় দেখি একটু। ধরো এই যে পানি অথবা কার্বন ডাইঅক্সাইড, আমি আগে যেটা বলেছিলাম সেটাতে কার্বন ডাইঅক্সাইড, ধরো এই যে কার্বন, এটা হচ্ছে ফার্স্ট শেল, সেকেন্ড শেল, দ্যাট ইজ ওকে। তাহলে ফার্স্ট শেলে ইলেকট্রন হচ্ছে দুইটা, সেকেন্ড শেল হচ্ছে কয়টা? কয়টা? ধরো এইখানে না দিয়ে একসাথে দিই, দুইটা, এই পাশে দুইটা, চারটা। তাহলে এই যে দুইটা, দুই, চার, ছয়টা। এখন ওর সাথে যদি একটা অক্সিজেন যুক্ত হয়, এই পাশে যদি একটা অক্সিজেন যুক্ত হয়, তাহলে এই অক্সিজেনের এইখানে হচ্ছে দুইটা, দুই, 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 এইখানে হচ্ছে এইভাবে দুইটা। সিমিলারলি এই অক্সিজেন এইখানে দুইটা, এইখানে দুই, 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 দুই। ওকে না? এখন এই যে অক্সিজেনের দেখো এক, দুই, এক, দুই, বন্ধন গঠনে কি হয়েছে? দুই পাশে কি হয়েছে? দুইটা, দুইটা না? এই যে একটা, এই যে একটা, 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 এই পাশে একটা, একটা, এই জন্য দুইটা, দুইটা দাগ হয়েছে একটা কার্বনের সাথে। এখন এই যে বন্ধন গঠনে যে ইলেকট্রন যুগলগুলো রয়েছে, এগুলোকে বলা হয় কি? বন্ধন জোড় ইলেকট্রন বা বন্ড পেয়ার, বন্ড পেয়ার ইলেকট্রন। আর এই যে চারপাশে বা এই যে অক্সিজেনের যে পাশে যে মুক্ত জোড় ইলেকট্রন বা যেগুলো ইলেকট্রন বন্ধন গঠন করেনি, এগুলোকে বলা হয় কি? মুক্ত জোড় বা লোন পেয়ার ইলেকট্রন। ওকে। এখন যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে যুক্ত হয় সেগুলো হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, আর যেগুলা বন্ধন গঠনে যুক্ত হয় না সেগুলো হচ্ছে কি? মুক্ত জোড় ইলেকট্রন। আরেকটা জিনিস মনে রাখবে, এই বন্ধন জোড় ইলেকট্রন বা এই বিপি আর হচ্ছে আরেকটা বিপি, ওরা একে অপরকে কী করে? বিকর্ষণ করে। আবার এলপি এবং এলপি সিমিলারলি একে অপরকে বিকর্ষণ করে। ওকে, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই বিপি প্লাস বিপি ওর যে শক্তি বন্ধন গঠনের বা ওর যে এনার্জি, সেইটা এলপি প্লাস এলপি এর বিকর্ষণ শক্তি থেকে কি কম। এজন্যেই এই পানির অণুর আকৃতি এরকম। ঠিক আছে, কীরকম? এই যে পানি যখন মানে যৌগ গঠন করে, অক্সিজেন ফার্স্ট শেল, সেকেন্ড শেল, তাহলে অক্সিজেনের ফার্স্ট শেল হচ্ছে দুইটা ইলেকট্রন, শেষে হচ্ছে কয়টা? দুই, দুই, ছয়টা। কারণ অক্সিজেন কত? 8, শেষ দুইটা, শেষ হচ্ছে কয়টা? 6টা। এখন এই অক্সিজেনের সাথে
যদি হাইড্রোজেন যুক্ত হয়, এই অক্সিজেন যদি হাইড্রোজেন যুক্ত হয় তখন কি হবে? হাইড্রোজেন হাইড্রোজেন, ওদের একটা ইলেকট্রন এখানে চলে আসবে। হলো কি? হলো না তো, একটু ভুল হয়েছে, এটা মুছে দেই। অর্থাৎ এটা তো অক্সিজেন, অক্সিজেনের ফার্স্ট শেল সেকেন্ড শেল, তাহলে ফার্স্ট শেলে ইলেকট্রন হচ্ছে কয়টা? 2টা। সেকেন্ড শেলে ইলেকট্রন হচ্ছে 6টা। এইখানে যদি একটা হাইড্রোজেন যুক্ত হয়, এইখানে এসে যদি একটা হাইড্রোজেন যুক্ত হয়, এরকম হবে। এখন এই যে হাইড্রোজেনের ইলেকট্রন, এটা হচ্ছে এই হাইড্রোজেনের ইলেকট্রন। দেখো হাইড্রোজেন 2-এর নিয়মে, অক্সিজেন 8-এর নিয়মে, 2 4 6 8। ওকে, এখন এইখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 2টা। বন্ধন জোড় ইলেকট্রন অর্থাৎ পেয়ার ইলেকট্রন 2 জোড়া বা 2টা বন্ধন জোড় ইলেকট্রন। আর মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে কয়টা? এই পাশে একটা, এই পাশে একটা। আমি কি বলেছি? এই বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণের শক্তির থেকে মুক্ত জোড় ইলেকট্রনের বিকর্ষণের শক্তি কি বেশি, এবং বেশি থাকার কারণে ওরা একে অপরকে কী করতে থাকে? এইভাবে বিকর্ষণ বা ধাক্কাধাক্কি করতে থাকে, এবং এর ফলে এই যে হাইড্রোজেনগুলো আসে না, এটা নিচের দিকে নেমে এসে এই ত্রিভুজ আকৃতির রূপ ধারণ করে, এবং এখানে কোণের পরিমাণ হচ্ছে 105, 105 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সিমিলারলি এখানে 107, এখানে 109, এই জন্য এগুলো এরকম অ্যাকচুয়ালি সমযোজী যৌগ। আর বন্ড পেয়ার লোন পেয়ার বুঝলো? ওকে, কারণ এইখানে মুক্তজোড় ইলেকট্রন কয়টা? মানে পানির অণুতে মুক্তজোড় ইলেকট্রন কয়টা? এই যে মানে আউটার শেলে যেগুলো কি করে নাই, বন্ধন গঠন করে নাই, সেগুলো হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। কয়টা? একটা, 2টা। ওকে, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তো আমি এখানে 3টা বৈশিষ্ট্যের কথা বলবো। একটা হচ্ছে আয়নিক যৌগ, ওরা যে আকর্ষণ বল দিয়ে গঠিত সেটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, আর সমযোজী যৌগ হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এই যে আয়নিক যৌগ স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দিয়ে গঠিত, এই জন্য ওদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি। অন্যদিকে সমযোজী যৌগ ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা গঠিত বিধায় ওদের মানে স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক হচ্ছে কি ওই আয়নিক যৌগের তুলনায় অনেক কম। সেকেন্ড, এটা বলতে হবে দ্রবণীয়তা। এই দ্রবণীয়তা মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে পোলারিটি। পোলারিটি, আয়নিক যৌগ কি করে? পানিতে দ্রবীভূত হয়। কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়। সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, আর কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়, লাইক অ্যালকোহল, গ্লুকোজ, চিনি, এগুলো হচ্ছে কি সমযোজী যৌগ, এগুলো পানিতে দ্রবীভূত হয় কিছু কিছু। আর সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, মনে রাখা লাগবে। এখন পোলারিটি জিনিসটা কি? পোলারিটি জিনিসটা হচ্ছে, ধরা অক্সিজেন, এটা হচ্ছে এরকম, তো পানি, পানিকে কেন পোলার দ্রাবক বলা হয়? অক্সিজেন রয়েছে না, এই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কত? 3.5। অন্যদিকে হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1। এই তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার কারণে এই অক্সিজেন এই ইলেকট্রনগুলোকে আংশিক ওর দিকে নিয়ে যায়, এই জন্য অক্সিজেন হয়ে যায় আংশিক ডেল্টা মাইনাস। অন্যদিকে হাইড্রোজেন হয়ে যায় আংশিক ডেল্টা প্লাস। অর্থাৎ দুই পাশে 2টা মেরুর সৃষ্টি হয়। এখন এইখানে যদি সোডিয়াম ক্লোরাইড লবণ দ্রবণ হয় বা দ্রবীভূত করা হয়, তখন কি হয়?
এই সোডিয়াম হচ্ছে প্লাস, ক্লোরিন হচ্ছে কি মাইনাস। এখন এই সোডিয়াম গিয়ে এই অক্সিজেন এখানে যুক্ত হয়, আর এই ক্লোরিন এসে এই হাইড্রোজেন এখানে যুক্ত হয়। এই জন্য আয়নিক যৌগ হচ্ছে কি পানিতে দ্রবণীয় হয়। আর এই যে জিনিসটা, এটার নাম হচ্ছে কি আমাদের পোলারিটি। তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি হচ্ছে, সকল আয়নিক যৌগ হচ্ছে পানিতে দ্রবণীয়, কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবণীয়, উদাহরণস্বরূপ অ্যালকোহল, গ্লুকোজ, চিনি। ঠিক আছে। আবার আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, তবে শর্ত আছে। শর্তটা হচ্ছে গলিত অবস্থায়, দ্রবণীয় অবস্থায় সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না। ঠিক আছে। এরপর রয়েছে ক্যালাস গঠন। তো ক্যালাস গঠনটা হচ্ছে কীরকম, ধরো একটা ধাতুর একটা স্ফটিক হচ্ছে কি, সেটা তার ক্যালাস গঠন। ক্যালাস বা স্ফটিক একই জিনিস। এখানে আমি দেখবো সিলিকন ডাইঅক্সাইড কিভাবে ক্যালাস গঠন করে। এখানে ধরো সিলিকনের 4টা যখন অক্সিজেনের সাথে যুক্ত হয়, অক্সিজেনের 2টা হবে। সিমিলারলি সিলিকনের 4টা, অক্সিজেনের 2টা, সিলিকনের 4টা, অক্সিজেনের 2টা, সিলিকনের 4টা, অক্সিজেনের 2টা, সিলিকনের 4টা হবে, অক্সিজেনের 2টা হবে, এগেইন সিলিকনের 4টা হবে, অক্সিজেনের 2টা হবে। তাহলে এইভাবে যে স্ফটিক করলো, এটা হচ্ছে কি সিলিকনের ক্যালাস বা ধাতুর ক্যালাস। এরকমভাবে সোডিয়াম ক্লোরাইড রয়েছে। তারপর হীরক আছে। হীরক হচ্ছে কার্বনের একটা রূপভেদ, হীরক আছে, গ্রাফাইট আছে। এর সর্বশেষ যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি আমাদের ধাতব বন্ধন। ধাতব বন্ধনটা কীরকম হবে, ধরো এটা হচ্ছে একটা সোডিয়ামের পরমাণুর ভিতরে আছে সোডিয়াম। তো এখানে সোডিয়ামের কী থাকবে, অসংখ্য সোডিয়াম থাকবে। সোডিয়াম মৌলের মধ্যে অসংখ্য সোডিয়াম পরমাণু থাকবে, এবং এই সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কি থাকবে, ইলেকট্রনটা আছে না, এখানে ইলেকট্রন আছে, এইখানে ইলেকট্রন আছে, সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটার মানে সোডিয়ামের কেন্দ্র থেকে ইলেকট্রনটার দূরত্ব বেশি হয়, ওদের মধ্যে কি আকর্ষণ শক্তিটা কি কম। এই জন্য এই ইলেকট্রনটা কি করতে পারে, সেখান থেকে বের হয়ে যেতে পারে। আর এই ইলেকট্রনকে বলা হয় কি সঞ্চালনশীল ইলেকট্রন। বের হয়ে যাওয়াতে এই যে সোডিয়ামটা না, এইখানে ধনাত্মক চার্জের কিছু একটা সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি কি অটোমিক কোর বা পারমাণবিক শ্বাস। এখন এই যে সঞ্চালনশীল ইলেকট্রনগুলা বের হয়ে যেতে পারে, এজন্যই এই ধাতব বা ধাতুগুলা একটার সাথে আরেকটা যুক্ত হয়ে ধাতব বন্ধন গঠন করে, এবং এই সঞ্চালনশীল ইলেকট্রন থাকার কারণেই ধাতুগুলা বিদ্যুৎ পরিবহন করে। ক্লিয়ার? তো এইগুলা বইয়ে আছে, আমাদের বই একটু রিডিং দিলেই ইনশাল্লাহ সহজ হয়ে যাবে, অনেক মানে একদম সহজ। যদি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে রিডিং দাও, আমি আশা করি যে মনে হয় না যে তোমাদের না বোঝার মতো কিছু থাকবে। তো আমি চেষ্টা করেছি আজকে এই অধ্যায়ের কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি এভাবেই মানে চেষ্টা চালিয়ে যাব যে বিশেষ করে ক্লাস 9 এবং ক্লাস 10-এর স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য, যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, এবং আমি চেষ্টা করব যে ক্লাস 8-এর যে সায়েন্স বইটা আছে বা জেএসসির যে সায়েন্স বইটা আছে, সেই সায়েন্স বইটা নিয়েও কথা বলতে। মানে আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি যে স্যার সায়েন্স আমাদের বিজ্ঞান বইটা নিয়ে যদি আমাদের কিছু একটা মানে ভিডিও দিতেন উপকার হতো। তো আমি সেই লেভেল নিয়ে আগাচ্ছি ইনশাল্লাহ। নেক্সট ভিডিওটা আমি ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য দিব, আল্লাহ যদি হাইতে বাঁচিয়ে রাখে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।